আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত। আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। যারা আমাদের ভাবনাতীতের পরিবারের সদস্য অলরেডি হয়ে গেছে তাদেরকে জানাবো একটা বড় সড়ো থ্যাংক ইউ। আর যারা এখনো পরিবারের সদস্য হয়ে ওঠোনি, নতুন আমাদের পরিবারে, তাদেরকে জানাবো যে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেও। কারণ প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার রাতে কিন্তু আমাদের নতুন ঘটনা আসতে থাকে। ভাবনাতীত একটি ইউটিউব স্পেশাল পডকাস্ট যেখানে আমরা মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ব্যাখ্যাহীন অলৌকিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। আজ যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করব সেই ঘটনাটাও পাঠিয়েছে আমাদের পরিবারের নতুন আরেক সদস্য শিলিগুড়ি থেকে। তাই ঘটনাটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ ঘটনাটা আমি যখন শুনেছি, যখন আমি পড়েছি অ্যাকচুয়ালি, তখন থেকে আমার মাথায় এই ঘটনাটা ঘুরছে। আর এই ঘটনাটা যে সত্যি ঘটনাটা আমি হড়প করে বলতে পারি। তার কারণ কি? কারণ যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে তার সঙ্গে যখন ডিসকাস করছিলাম, ঘটনাটা কলকাতায় ঘটা ঘটনা, এবং যে জায়গাটার ব্যাপারে সে উল্লেখ করেছে সেখানে এই ঘটনাটা যে ঘটতে পারে এতে আমি 100% শিওর। আর সেই জায়গাটা হচ্ছে না, এখন বলবো না। ঘটনাটা সম্পূর্ণ শোনো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক একটা ব্যাখ্যাহীন ঘটনা। ঘটনা পাঠিয়েছে শিলিগুড়ি থেকে লিপিদি। উনি অ্যাকচুয়ালি ওনার নিজের নামটা বলতে মানা করেছে, তাই ওনার আইডি নাম দিয়ে আমি ঘটনাটা পড়ে শোনাবো। এই ঘটনাটা ওনার সঙ্গে ঘটেছিল যখন উনি ওনার পুরো পরিবার নিয়ে কলকাতা ভ্রমণে এসেছিল। উনি যেভাবে লিখেছে আমি সেভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কেমন আছো শুভঙ্কর? আমি শিলিগুড়ি থেকে বলছি। তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনছিলাম, একটু ইমপ্রুভমেন্ট দরকার এবং তুমি তার উপর কাজ করছো দেখে খুব ভালো লাগলো। তাই ভাবলাম যে ঘটনাটা আমার জীবনে ঘটেছিল আমার ছোটবেলায়, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করি। যদি বিস্তারিত জানতে চাও তাহলে পরে আমার সাথে ফেসবুকে কথা বলে বিস্তারিত এই নিয়ে আমরা আলোচনা করব। ঘটনাটা যখন ঘটেছে তখন আমি খুব ছোট। আমার বাবা একজন সরকারের উচ্চ পদস্থ অফিসার। তাই আমরা বাবার দৌলতেই বিভিন্ন দেশ ঘুরেছি, বিভিন্ন জায়গা ঘুরেছি, এবং ইন্ডিয়াতে এমন কোনো জায়গা হয়তো বাকি নেই যেটা আমার ঘোরা এখনো হয়ে ওঠেনি। তো অনেক জায়গায় আমরা ঘুরেছি, কিন্তু আমরা থাকতাম স্পেশালি শিলিগুড়িতেই। তো এরকমই একবার কলকাতা যাবো বলে ঠিক হলো। বাবা, মা, ভাই, আমি, আমরা সবাই মিলে কলকাতা ভ্রমণে এলাম। কলকাতা ভ্রমণে এসে আমরা ঘুরছিলাম। প্রথম দিন ভিক্টোরিয়া দেখলাম, আরো বিভিন্ন জায়গা দেখলাম, খুব আনন্দ করছিলাম। দ্বিতীয় দিন বাবা সকালে আমাদের বলল যে, শোন, আজকে বরং আমরা একটা নতুন জায়গায় ঘুরে আসি, চল। কোথায় যাবো বাবা? মানে ভিক্টোরিয়াতে চলে গেছিলাম, সায়েন্স সিটি নিয়ে যাবে? না, সায়েন্স সিটি কালকে যাবো। আজ তোকে একটা জেল ঘুরিয়ে নিয়ে আসি। বাবার এই মন্তব্য শুনে ভাই বলে উঠলো, জেল? কেন জেল কেন? মানে এত জায়গা থাকতে জেল কেন দেখবো? আরে বোকা, জেলে যে কত ইতিহাস লুকিয়ে আছে সেটা দেখলে বুঝতে পারবি নাকি। চল, দেখবি দারুণ লাগবে, কত কিছু জানতে পারবি জানিস। আমি খুব এক্সাইটেড বাবাকে বললাম যে, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, চলো চলো, কখন বেরোবো আমরা? আর কিছুক্ষণ পরেই গাড়ি আসবে। এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। গাড়ি এসে দাঁড়াতেই আমরা গাড়িতে উঠে চলে গেলাম জেলখানা পরিদর্শনে। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা জেলে এসে পৌঁছাই। জেলে এসে পৌঁছানো থেকে বাবা আমাদেরকে বোঝাতে থাকে, জেলের বিভিন্ন জিনিস দেখি, আমরা জানতে থাকি যে জেলের ব্যবস্থা আগে কেমন ছিল। অনেক পানিশমেন্ট সেল আমরা দেখি, যেখানে কয়েদিদেরকে রাখা হতো, কয়েদিদেরকে টর্চার করা হতো, এবং এরকম আমরা বাবা আমাদের বোঝায় যে কিছু কিছু জায়গা দেখিয়ে যেখানে কয়েদিরা কিভাবে থাকতো, কিভাবে তারা এখানে একই জায়গায় খাওয়া দাওয়া করতো, এমনকি কত কষ্ট করে তারা এখানে থাকতো। বাবা আমাদের বোঝায় যে জেল হচ্ছে একটি শোধনাগার যেখানে মানুষ নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আসে। তবে ইতিহাস সাক্ষী আছে এরম অনেক ক্ষেত্রে হয়েছে যে এরম অনেক মানুষ যারা অন্যের পাপের বোঝা মাথায় নিয়ে এখানে শাস্তি ভোগ করেছে, এবং অনেক সময় তাদেরকে পৃথিবীও ছাড়তে হয়েছে।
এক্সাইটেড ছিলাম, বাট হালকা ভয়ও লাগছিল। জেলটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে নেমে আসছে। সেই সময় বাবা বলল যে, ঠিক আছে, অনেকটা ঘুরলাম, চলো এবার বেরোবো। তবে যাওয়ার আগে একটু ফাঁসির মঞ্চটা দেখে যাই, চলো। ফাঁসির মঞ্চ কথাটা কানে আসতেই আরেকটু এক্সাইটমেন্ট বাড়লো। যে আমি সবসময় শুনেছি যে ফাঁসি দেওয়া হতো, সিনেমাতে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো ফাঁসির মঞ্চ দেখিনি। তাই গেলাম আমরা ফাঁসির মঞ্চ দেখতে। তবে ওখানে পৌঁছানো থেকেই আমার গাটা যেন কেমন ভারী ভারী হতে শুরু করলো। ফাঁসির মঞ্চের সামনে গিয়ে আমরা দেখলাম দুটো ফাঁসির মঞ্চ পরপর। বাবা আমাদের দেখাচ্ছিল, বোঝাচ্ছিল, সব ঠিক ছিল। হঠাৎ আমার চোখটা চলে গেল ফাঁসির মঞ্চ থেকে একটু দূরে একটা দেওয়াল ঘেঁষে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার পরনে একটি ট্রাউজার আর উপরে একটি ফতুয়া। একটু দূরে, কিন্তু দেখে মনে হলো যেন এটা কয়েদিদের পোশাক। যদিও এরকম পোশাক কি এখন ফ্যাশন? তা তো একদমই নয়। তাহলে ছেলেটা কি? ছেলেটার মুখে যেন একটা আলাদা রকমের করুণ মায়া রয়েছে। তার চোখ মুখ এত উদাস, এত হতাশ, দেখে মনে হচ্ছে তার জীবনে কত বেদনা, কত কষ্ট তার জীবনে। সে কত কিছু যেন বলতে চাইছে তার এই করুণ মুখ দিয়ে। অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে সে আমাদেরকে। আমি এক দৃশ্যে তার দিকে তাকিয়ে আছি, সেও যেন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। সম্মোহিতের মতো তাকিয়ে রয়েছি। হঠাৎ বাবা ডাক দিল, ওই, চল এবার বেরোতে হবে, বেরোতে হবে, চল। গাড়ি এসে ফোন করছে, চল চল চল। ভাই বলল যে, বাবা দাঁড়াও না, বাবা, মা একটা একটা ছবি তুলে দাও না, মা আমার। ছবি তোলার কথাটা কানে আসতেই আমার মনে একটা বুদ্ধি খেলে গেল। একটা কাজ করি, ফাঁসির মঞ্চের একটা ছবি তুলে নিই। এই বলে ক্যামেরাটা বার করে আমি ফাঁসির মঞ্চের 5টা ছবি তুললাম। শুধু ফাঁসির মঞ্চের ছবি তুললাম না, ফাঁসির মঞ্চের সাথে ওই ছেলেটারও ওর অনুমতি ছাড়াই আমি 5টা ছবি তুলে নিই। সব ঠিকঠাক। যখন বেরোতে যাব, তখন কি যেন মনে হলো, ভাবলাম শেষবারের মতো একবার ছেলেটার দিকে ফিরে তাকাই। ওর মুখটা যেন আমার চোখের সামনে ভাসছে, এত করুণ সেই মুখ। কিন্তু অবাক হলাম যখন পিছন ফিরে তাকালাম, তাকিয়ে দেখি ওখানে আর কেউ দাঁড়িয়ে নেই। এ কি, মুহূর্তের মধ্যে ছেলেটা গেল কোথায়? এদিক ওদিক ঘুরে তাকাতে থাকলাম। আমার এরকম অবস্থা দেখে মা জিজ্ঞেস করলো, কিরে, কি দেখছিস? কই, না না, কিছু না, কিছু না, চলো চলো চলো। এই বলে আমরা ওখান দিয়ে বেরিয়ে আসি। যথারীতি আমরা ওখান দিয়ে বেরোই, গাড়ি করে অনেকটা দূর চলে আসি। কথা দিয়ে আছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড, তো ছেলেটার কথা আমি ভুলে যাই। বাইরে এসে আমরা ফুচকা টুচকা খাচ্ছি, আনন্দ করছি সপরিবারে। চারিদিকের কোলাহল, কলকাতার কোলাহল, খুবই ভালো লাগছিল, হালকা মিঠে হাওয়া। হঠাৎ বাবা বলল যে, চল এবার নদীটা পার করে ওপারে যাই। তখন আমি বাবার কাছে বায়না করে বললাম, বাবা বাবা, আমরা কিন্তু হাতে টানা বোটে যাব, ওই হাতে টানা বোট ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই লঞ্চে আমি যাব না কিন্তু। বাবা হেসে বলল, আরে ওটাকে ডিঙি নৌকা বলে। আরে ঠিক আছে, চল ওতেই যাবো। খুব আনন্দ লাগছিল আমার, প্রথমবার আমি হাতে টানা বোট, অর্থাৎ যেটাকে ডিঙি নৌকা বলে, আমরা ওতে চড়বো। তাই খুব আনন্দে আমরা ডিঙি নৌকায় করে যাচ্ছি। সন্ধে প্রায় নেমে আসছে আস্তে আস্তে। ভাইকে বললাম, ভাই শোন না, আমার ফোনটা ধর, আমি ওইখানটায় গিয়ে পোজ দিচ্ছি, আমাকে একটা ভালো দেখে ছবি তুলতো। ভাই বলল, দিদি, বেশি উপরে উঠিস না নৌকার, জোয়ারের জল কিন্তু ভালো ছলাক ছলাক করছে, তুমি সাঁতার জানিস না, নিচে নেমে বস। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে তো ভাবতে হবে না, নে ফোনটা ধর, ছবিটা তোলাম, উঠবো না আমি উপরে। এই বলে ধারে গিয়ে ছবি তুলতে শুরু করি। প্রথমে দূরে ছবি তুলি দাঁড়িয়ে, তারপর বসে, তারপর হালকা একটুখানি শোয়ার পোজ দিয়ে ছবি তুললাম। এই করতে করতে যখন একটু নৌকাটার উপর দিকে উঠেছি, হঠাৎ ঢেউয়ের একটা স্রোত নৌকাটাকে এমন ভাবে ধাক্কা মারলো,
আমি নৌকা থেকে ছিটকে পড়ে গেলাম জলের মধ্যে। জলের মধ্যে পড়তেই যেন আমার চোখ ঝাপসা হতে শুরু করলো। বুঝতে পারছি আমি আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যাচ্ছি। হাত পা ছুটতে 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 আমি জলের তলায় আস্তে আস্তে তলিয়ে যেতে থাকলাম, ডুবে যাচ্ছি। আর আমি দম পাচ্ছি না। এই কি তাহলে আমার জীবনের শেষ? হঠাৎ আমি যখন চোখ দুটো জলের তলায় খুললাম, জলের তলায় ওই ঝাপসার মধ্যে আমি দেখতে পেলাম একটা মুখ জলের তলা থেকে ওপর দিকে উঠে আসছে। মুখটা বিভৎস বিবর্ণ, কিন্তু মুখটা আমার অচেনা নয়। এটা সেই ছেলেটার মুখ যাকে আমি জেলে দেখেছিলাম, করুণ ভাবে আমার দিকে তাকিয়েছিল। এটা সেই মুখ। মুখটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। আমার চোখ যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, দম হারিয়ে ফেলছি। সেই চেহারাটা দুটো হাত বাড়িয়ে দিচ্ছে আমার দিকে, কিন্তু দুটো হাত আমাকে স্পর্শ করলো না, বরং একটা জলের প্রেসারে যেন আমাকে আরো উপর দিকে ঠেলে দিচ্ছে ওই দুটো হাত। জলের একটা প্রেসার আমি অনুভব করলাম, এটা আমাকে ঠেলে ঠেলে উপর দিকে তুলছে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার চোখ খুললো, শুনলাম আমার বাবা আমার পাশে বসে কান্নাকাটি করছে। আমি ডিঙি নৌকায় শুয়ে আছি, মাথার উপরে আকাশ দেখা যাচ্ছে। তারপর যথারীতি আমরা বাড়ি ফিরে এলাম। ডাক্তার ডাকিয়ে আমার ট্রিটমেন্ট করা হলো। একটু সুস্থ হয়ে যখন মাথা তুলতে পেরেছি, তখন মা বাবা ভাইকে সব ঘটনা আমি খুলে বললাম। জলের তলায় আমি কি দেখেছি। আমি স্পষ্ট দেখেছি ছেলেটাকে, সে তার হাত দিয়ে যেন জলের ফোর্সে আমাকে ঠেলে জলের উপর দিকে তুলছিল। বাবা মায়ের কাছে সম্পূর্ণ ঘটনা আলোচনা করে যে জানতে পারলাম, আমি যখন জলে পড়ি তখন আমি তলিয়েই যাচ্ছিলাম। বাবা মা তো ভাবলো যে আমাকে হয়তো হারিয়ে ফেলেছে, কিন্তু তারপর আমি আবার ভেসে উঠি। সেই সময় টিউব দিয়ে আমাকে বাবা টেনে তুলে জল থেকে। আমার ঘটনা শুনে ভাই বলে উঠলো যে, ছেলে? কোন ছেলে? তুই মনে হয় ভুলে যাচ্ছিস দিদি, ওখানে যাওয়ার কারোর পারমিশন নেই, খালি বাবার জন্যই আমরা ঢুকতে পেরেছিলাম। ওখানে আরে ছেলে আসবে কোত্থেকে? হয় তুই ভুল ভাবছিস, না হলে তুই ভুল দেখেছিস। এটা শুনে যেন আমার বিশাল মাথা গরম হয়ে গেল। আমি ভুল দেখেছি? ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। বলে যেই বিছনা থেকে নামতে যাব, মাথাটা একটু চক্কর দিয়ে উঠল, শরীর প্রচন্ড দুর্বল। ভাই বলল, আরে আরে আরে, তুই বস তুই বস, বল কি আনতে হবে বল, আমি নিয়ে আসছি। আমার ফোনটা নিয়ে যা, ওখানে আমি ছবি তুলেছিলাম ছেলেটার, আমি দেখাচ্ছি। আমি 5টা ছবি তুলেছি ফাঁসির মঞ্চে, ওখানেই ছেলেটা আছে, যা ফোনটা নিয়ে। ভাই যথাক্রমে ফোনটা নিয়ে এলো। মা বাবা তারাও দেখতে এসেছে ছবিটা। ফোন খুলে আমি ফাঁসির মঞ্চের ছবিটা বার করলাম। ঠিকই তাই, ফোনে ফাঁসির মঞ্চের 5টা ছবিই রয়েছে, কিন্তু সেই 5টা ছবিতে সেই ছেলেটা কোথাও নেই। শুধু ফাঁসির মঞ্চগুলোই আছে, ছেলেটার কোনো চিহ্ন মাত্র নেই, কোথাও নেই। শুভঙ্কর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। যদি পড়ে তোমার মনে হয় তাহলে তুমি তোমার পরিবারের সঙ্গে শেয়ার করো। এবং এর ব্যাখ্যা কিন্তু আমি আজও খুঁজে পাইনি, আর এই ছেলেটা কে ছিল এই প্রশ্ন আমার মনে আজও রয়েছে। যদিও এই ঘটনার পর থেকে ছেলেটাকে আমি কখনো দেখিনি, আর কলকাতা আমার খুব একটা যাওয়া হয় না। তবে যেহেতু ঘটনাটা আমার সঙ্গে কলকাতায় ঘটেছিল, আর তুমিও কলকাতা থেকে বিলং করো, তাই তোমাকে শেয়ার করলাম। যদি পড়ে শোনাও তাহলে আমাকে জানিও। আমি এ নিয়েও তোমার পরিবারকে সাপোর্ট করছি, আর শেয়ার করবো আমার বন্ধুদেরকেও, যাতে তোমার পরিবার আরো বড় হয়ে ওঠে। বাবা যেহেতু একজন উচ্চপদস্থ অফিসার, তাই বেশি বিবরণ আমি তোমাকে দিতে পারলাম না। তবে আশা করবো তোমার পরিবারের সকলেরও ঘটনাটা ভালো লাগবে। আর যদি তুমি এর কোনো ব্যাখ্যা দিতে চাও, যেমন তুমি তোমার নববর্ষ এপিসোডটায় দিয়েছো, তাহলে দিতে পারো, আমি শুনতে পছন্দ করব। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লিপিদি, কিন্তু সত্যি বলতে এটার কোনো ব্যাখ্যা আমি দেবো না, তার কারণ আমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার নয়। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে এরকম হতে পারে যে যারা আপনার বাবা যেমন আপনাকে বলেছিল যে এখানে এরকম অনেক লোক এমনও এসেছে যারা অন্যের
ভুলের বোঝা নিজের মাথায় নিয়ে পৃথিবী ছেড়েছে। হতে পারে তাদের মধ্যে কেউ হয়তো মুক্তি পায়নি বা শান্তি পায়নি, তারা হয়তো এখনো সেখানে ঘুরে বেড়াচ্ছে। হতে পারে আপনি এরম কারোর দর্শন পেয়েছেন, কিন্তু সবাই তো আর অপরাধী হয় না যারা জেলে যায়। অনেক ভালো মানুষরাও অন্যের ভুলের শাস্তি পেতেছে। এমনকি এখনো এরকম অনেক ঘটে যে অনেক ভালো মানুষরা অন্যের পাপের বোঝা মাথায় নিয়ে পৃথিবী ছাড়ে। এর বেশি কোনো বিবরণ নিতে চাইবো না, বাট আমার বন্ধুরা যারা তোমরা শুনছো, আমার পরিবারের মেম্বাররা যারা শুনছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যদি এটার কোনো ব্যাখ্যা দিতে চাও, ফ্রি মাইন্ডে দিতে পারো, এখানে কমেন্ট করতে পারো। ভাবনাটা তুমি কখনো বলে না যে ঘটনাটা তোমার সত্যি সত্যি বলে বিশ্বাস করতে হবে, কিন্তু তোমরা যদি এটা নিয়ে কোনো ব্যাখ্যা দিতে চাও বা এটা নিয়ে চর্চা করতে পারো, চর্চা করাতে কোনো বাধা নেই। চর্চা করলে নলেজ বাড়ে, এটা আমার বিশ্বাস। চলো বেশি কথা বাড়াবো না, আজ এই ঘটনাটা এখানে শেষ করবো, লিপিদিকে একটা বড় সড়ো থ্যাঙ্কস জানিয়ে। আর এরকম আরো ঘটনা কিন্তু আমার আপনাদের থেকে চাই, এবং আগে যে আমাদের দুই বন্ধু আমাদের ঘটনা পাঠিয়ে তাদেরকেও জানাচ্ছি যে তোমাদের থেকে কিন্তু আরো ঘটনা আমাদের চাই। আর এরকম ভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের ভালোবাসা দাও, শেয়ার করো ঘটনাগুলো তোমাদের সকল বন্ধু বান্ধবদের সঙ্গে যারা এরকম ঘটনা শুনতে ভালোবাসে। আর আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি আমাদের পরিবারকে, আর আরো ইমপ্রুভ হবে আমাদের অডিও কোয়ালিটি, স্টোরি কোয়ালিটি এবং আমাদের পডকাস্ট কোয়ালিটিকে আমরা আরো ইমপ্রুভ করবো। আমরা এখন স্পটিফাইতে অ্যাভেলেবেল, তো ওখানে আমাদের শুনতে পারো চাইলে। আমাদের পডকাস্ট আলাদা করে ইউটিউবে দেওয়া রয়েছে, সেখানে চাইলে শুনতে পারো, অ্যালবামগুলো শুনে নিতেই পারো। এবং লাইক করো, তোমাদের লাইক কিন্তু আমাদের বেশি করে মোটিভেট করে, যাতে আমরা এরকম আরো ঘটনা তোমাদের জন্য আনতে পারি। ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান দিয়ে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেল, আমরা সব জায়গায় ঘটনা পড়ে থাকি। তাই ফ্রি মাইন্ডে তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম ব্যাখ্যাহীন ঘটনা আমাদের পাঠিয়ে দাও। অলরেডি আমাদের কাছে আরো 3টে ঘটনা এসে গেছে, আর সেইগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আসতে চলেছি। তাই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে কিন্তু একদম ভুলো না। খুব ভালো লাগবে যদি তোমরা আমাদের পরিবারের সদস্য হও। এরকম ভাবে আমাদের সাপোর্ট করো। আমরা 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। অলরেডি আমরা 150 কমপ্লিট করে ফেলেছি তোমাদের সকলের ভালোবাসায়। এরকম ভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো। তাহলে চলো ঘটনাটা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর।